Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Shibala Hassan Shobai. I missed you yesterday, so I could not do that. I was unable to do that due to unavoidable circumstances. That is the bottom line. Here's the stop, ladies and gentlemen. বাংলাদেশের রাজনীতি, মুস্তাফিজ ইস্যু, আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, ভেনেজুয়েলা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, Greenland, Denmark, Russia, China, Iran, Colombia, Cuba, what else? Mexico, everyone is under pressure. A volatile world politics moving on in a very a fast pace, ladies and gentlemen. লাইভের শুরুতেই ধন্যবাদ দেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশের সরকারকে। আমরা যে একটা রাষ্ট্র সেটা দেখিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে, প্রথমেই বলি যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, লাইক যেটাকে আমরা বলি বিসিসিআই, লাইক, এবং আইসিসি এবং মুস্তাফিজ ইস্যু, এটা এই বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশ নামক রাষ্ট্রটা নতুন করে আত্মমর্যাদা এবং সার্বভৌমত্বকে আবার নতুন করে মানুষের কাছে যে কমিটমেন্ট আমাদের আছে সেটা নতুন করে তারা পৌঁছে দিয়েছেন। কেননা বিশ্বাস করেন, ভারত এমনিতেই সারা পৃথিবীতে নানান দিক দিয়ে আন্ডার প্রেশারে আছে। এদিকে যখন ভারত ক্রিকেট নিয়ে আমার দেন দরবার চলছে, বাংলাদেশ ইস্যু নিয়ে আন্তর্জাতিক মানে নাম্বার ওয়ান কনসার্ন তাদের এই মুহূর্তে চীনের চেয়েও সবচেয়ে বড় কনসার্ন হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারতের কাছে। সেই সময় ভারতে অবস্থিত আমেরিকান এম্বাসি ভারতীয় স্টুডেন্টদেরকে অবৈধ পন্থায় আমেরিকাতে যাওয়ার বা সেখানে কোনো কিছু করার বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে আজকে টুইট করেছে। নট অনলি দ্যাট, বাট অলসো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নরেন্দ্র মোদী যা তারা অস্বীকার করেছিল, নরেন্দ্র মোদী বলেছেন, স্যার মে আই মিট উইথ ইউ টু রিজলভ এ প্রবলেম। এবং আজকে তারা কনফার্ম করেছেন যে এই যুদ্ধে ভারতীয় এম্বাসি প্রথমেই আপনার স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে এই পাকিস্তান এবং ভারতের সাথে যুদ্ধ থামানোর বিষয়ে মধ্যস্থতা করার জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, সো ওয়েলকাম টু দিস লাইভ। আজকের বিষয় নিয়ে আমরা এটা কথা বলতে চাই যে এই বিষয়গুলো কি বলছে। প্রথমেই বলি যে আপনার ভারতে বাংলাদেশের যদিও ক্রিক ইনফো মানে ESPN ক্রিক ইনফো, তারা একটা মিথ্যা তথ্য দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে, যেটাকে এক ধরনের থ্রেড বলতে পারেন আপনি। কিন্তু আসল ঘটনা হলো আইসিসি বাংলাদেশকে এখন পর্যন্ত ওই রেসপন্সটা মানে পাঠায়নি যেটা পাঠানোর দরকার বাংলাদেশের রিকোয়েস্টের ইন রিগার্ডস টু দ্য রিকোয়েস্ট বাই দি বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু আমরা এখন জানলাম সেখানে যে মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিম কোনো অবস্থাতেই ভারতে এখন আর যেতে পারবে না। এখন যদি বাংলাদেশে যায় তারা, তাহলে সারা ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করবে এবং বাংলাদেশের জন্য সবচেয়ে হিউমিলিয়েটিং একটা ইনসিডেন্ট হবে যদি বাংলাদেশ ক্রিকেট টিম তারা এখন ভারতে পাঠায়। এখানে বলে নাকি আপনি বাংলাদেশের সিদ্ধান্তটা, আমি আবার বলি, আমি এমনিতেই, আপনারা জানেন কিনা জানি না, আমেরিকাতে যখন ক্রিকেট প্রসার নিয়ে চলছে সেখানে আমি প্রত্যেকটা জায়গায় এই কমেন্ট করেছিলাম। এবং আজকে দেখেন আপনি আমার যে এই সেই পোস্টটা সেই সময় দিয়েছিলাম, আই এম ট্রাইং টু ফাইন্ড দিস পোস্ট, যে আমেরিকাতে ক্রিকেটের প্রসার যদি হয় তাহলে সবচেয়ে মারাত্মক যে সমস্যা হবে, ভারতের আধিপত্য বাড়বে এখানে ভারতীয়দের। এটাই এর জন্য আমি অপোজ করেছিলাম এবং প্রত্যেকটা জায়গায় লিখেছিলামও যে আমেরিকাতে মানে ক্রিকেটের আমি প্রসার চাই না। কেন চাই না? ক্রিকেট এখন আর ইংল্যান্ডের হাতে নাই, ক্রিকেট এখন চলে গেছে সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে বাজার মূল্য বা মার্কেটের কারণে। সুতরাং এবং এই নোংরামিটা এবং ডার্টি গেম যা সব হচ্ছে ভারত থেকে এবং আইসিসির মাধ্যমে। এখন আইসিসির প্রেসিডেন্ট হলো আপনার অমিত শাহর ছেলে। আপনি কল্পনা করেন, এই লোক জীবনে ঠিক মতো ব্যাট ধরে নাই, সে আইসিসির প্রেসিডেন্ট হয়ে গেছে। অথচ এখানে হওয়ার কথা সৌরভ গাঙ্গুলি বা আরো যে ব্যক্তিগত যারা আছেন, আপনি যদি একদম সুনীল গাভাস্কর যদি হতো তাও মেনে নেওয়া যায়, রাইট? উনি একজন ক্রিকেটার। কিন্তু আইসিসির অমিত শাহের মতো একটা উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী লোক তার ছেলেকে বানিয়েছে আইসিসির, যে কোনোভাবেই হয়েছে আইসিসি ক্রিকেট বোর্ড, আইসিসির চেয়ারম্যান। দিস ইজ এ বিগ ব্লো ফর ক্রিকেট। এবং আমি মনে করি যে যেভাবে চলছে ভারতীয়করণ চলছে ক্রিকেটে, একটা পর্যায়ে হয়তোবা আমরা ক্রিকেট হয়তোবা অনেক দেশে ক্রিকেট খেলা থেকে নিজেদেরকে বিরত রাখবে। কেননা ভারতীয় আধিপত্যবাদ যেটা, এটা ভয়ঙ্কর আকারে চলছে ক্রিকেটে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন আসি মূল পয়েন্টে।
কেন আমি মনে করি যে বাংলাদেশের সিদ্ধান্তটা সঠিক এবং বাংলাদেশের সিদ্ধান্তের কারণে ভয়ঙ্কর চাপে পড়েছে ভারতের ক্রিকেট বোর্ড। মনে রাখবেন, ক্রিকেটে রাজনীতি ঢুকিয়েছে কে? ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথমেই। এটার একটা কনসিকুয়েন্স কার উপরে পড়েছে? সবার আগে এটা ভারতের উপরে পড়েছে, মনে রাখবেন। এটা এখন সেটা কি, তারা তো শত শত কোটি টাকা তো তাদের লস হবে। বাংলাদেশ আইপিএল নিষিদ্ধ করেছে এবং এই বিষয়ে যত ধরনের প্রোগ্রাম আছে সবগুলো নিষিদ্ধ করেছে এবং সবচেয়ে একজন ভারতীয় উপস্থাপক, উনি বিপিএল উপস্থাপনা করতে এসেছিলেন, তাকে তারা বাতিল করে দিয়েছে। তারা বুঝতে পারছেন বাংলাদেশে একটা ফার্ম এবং কঠিন একটা মানে পদক্ষেপ বা এক ধরনের অবস্থান নিয়েছে ভারত কেন্দ্রিক, ভারতের বিশেষ করে ক্রিকেট কেন্দ্রিক। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো ভারতের ভিতরেই সমালোচনা চলছে মারাত্মকভাবে, মানে ভারতের এই কারণে। এখন যেটা ঘটনা ঘটছে সেটা হলো যে পাকিস্তান, সত্য কথা, পাকিস্তান যায় না ভারতে খেলতে, ভারত যায় না পাকিস্তানে খেলতে। বাংলাদেশ হয়তো সেই পথেই হাঁটতে হবে। যদি বাংলাদেশ তার জায়গায় অটুট থাকে, আমি বিশ্বাস করি, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, মানে ভারতের যে চাপটা, এটা মারাত্মক আকার ধারণ করবে আগামীতে ভারতের উপরে। কেননা ক্রিকেট এ গেম অফ জেন্টলম্যান, যেটা ব্রিটিশদের আবিষ্কার, সেই গেমকে কলুষিত করেছে যখন ভারতের হাতে ক্রিকেটটাকে একদম আইসিসি থেকে শুরু করে সবকিছুকে তুলে দেওয়া হয়েছে তাদের মানে বাণিজ্যিক স্বার্থে। ক্রিকেটার থাকবে না। এবং আমি বিশ্বাস করেন, আমি মনে প্রাণে চাই বাংলাদেশ মানে ধীরে ধীরে ক্রিকেট থেকে বাংলাদেশের প্রস্থান ঘটুক, ফুটবলে মনোযোগী হোক, ফুটবলটাই আসল খেলা। কেননা অথবা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে থাকতে পারে কিছুটা, থাকুক, অসুবিধা নাই, কিন্তু ক্রিকেটের যত বেশি প্রচার প্রসারণা, সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে এখন ভারতের। এবং এই ভারত এই সুযোগেই এই ডার্টি এবং এই নোংরা কাজগুলা সারা পৃথিবীর সাথে তারা মানে করে যাচ্ছে প্রতিনিয়ত। এখন আমার বক্তব্য এই জায়গাতে, বাংলাদেশ কোন অবস্থাতে প্রয়োজনে এই বিশ্বকাপ থেকে নিজেদেরকে যদি প্রত্যাহার করে নেয়, তাহলে সেটা আইসিসির অন্য লেভেলে চলে যাবে। তবে ভারতে কোনো অবস্থাতে বাংলাদেশের টিম যাবে না। 1 পয়েন্ট নিয়ে বসে থাকুক, কোনো সমস্যা নাই। আত্মসম্মান সবার আগে, দেশের মর্যাদা, এর স্বাধীনতা, সার্বভৌমত্ব, এর বাইরে আর কোনো কিছুই নাই। সুতরাং আমাদের ক্রিকেট আমাদের কিছুই না। ক্রিকেট থেকে বাংলাদেশও চলে না। ক্রিকেট থেকে কোনো আমাদের আসলেই কোনো ক্রিকেট কেন্দ্রে কোনো অর্থনীতিও নাই যে বাংলাদেশকে এটা অর্থনীতি প্রোভাইড করে, জিডিপি যেটা ভারতে আছে। ভারতের ক্রিকেট যদি মারা যায়, তাহলে ভারতের মানে জিডিপি ডিক্লাইনের অবস্থায় চলে যেতে পারে। কারণ ক্রিকেট কেন্দ্রিক ভারতের জিডিপির বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা প্রোডাকশন, এটার একটা অংশ হচ্ছে ক্রিকেট কেন্দ্রিক মানে আপনার মানে ট্রানজ্যাকশনসগুলো। আমাদের একটা ওই পর্যায়ে কখনো পড়েনি। ইয়েস, আমাদের শত শত কোটি টাকা আছে ক্রিকেট বোর্ডে, এবার বাস্তবিক করতে গেলে আমাদের জিডিপি বা মানে মূলত আমাদের যে অর্থনীতিতে ওই ক্ষেত্রে কোনো ধরনের কোনো আপনার কন্ট্রিবিউশন নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি মনে করি এখানে এটা অবশ্যই মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, এটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত এবং বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, অবশ্যই এটা নজিরবিহীন। এবং এটার দ্বারা সবচেয়ে বেশি চাপে পড়বে আগামীতে মানে ক্রিকেট, মানে ভারত। আপনি লিখে দিতে পারি আপনাদেরকে, অন্যান্য যত দেশ আছে এই দেশগুলো এখন প্রেসার দেবে, কারণ ক্রিকেটটা নিয়েই ভারত এই নোংরামি করতেছে এবং এই তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য সেটা ক্রিকেট কেন্দ্রিক তারা সেটা চালু করেছে। আপনি কি মনে করেন আইসিসি এটা দেখতেছে না? আপনি কি মনে করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এটা দেখতেছে না? আপনি কি মনে করেন যারা কর্তা ব্যক্তি আছেন এটা দেখতেছে না? দে আর ওয়াচিং ইট ভেরি ক্লোজলি, ভেরি ক্লোজলি। কেননা এই মুস্তাফিজকে বিসিসিআই অর্থাৎ ভারতীয় গভর্নমেন্টের ডাইরেক্টিভে বা নির্দেশনায় তাকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং এই দায়িত্ব সম্পূর্ণ তাদের। বাংলাদেশ যদি শক্ত থাকে, ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ক্রিকেট, অনেস্টলি স্পিকিং, ক্রিকেট একটা সমস্যা সাপেক্ষ। এটা একটা, আমি মনে করি, আমি একজন নিয়মিত খেলতাম ক্রিকেট, সত্য কথা বলি আপনাদেরকে, আমাদের এরিয়ার মানুষ যারা আছে তারা জানেন, আমরা একদম মূল যে বল, কাঁটে বল, সেটা দিয়ে আমরা ক্রিকেট খেলেছি বছর পর বছর। একটা জায়গাতে আমি বলি, এটা একটা, তার চেয়ে টেনিস, তার চেয়ে ফুটবল, এগুলাতে বাংলাদেশের জন্য বিশেষ করে ফুটবলে জোর দেওয়া উচিত। হামজা আসার পরে যে ধরনের চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে ফুটবলে, এটাতে আরো মনোযোগী দেওয়া উচিত বলে আমি মনে করি। কেননা ক্রিকেটকে যত বেশি আপনি, ইয়েস ইউ লাইক ইট, ইউ মে লাইক ইট, অর আই লাইক ইট টু, বিকজ, কিন্তু মনে রাখবেন ক্রিকেটের এই প্রচারণা, অর্থনীতি, সবকিছুতে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কান্ট্রি হচ্ছে ভারত। এবং এই জন্য তারা সব জায়গাতে দাদাগিরি করে। এটার প্রতিবাদ করা, পাকিস্তান বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ থাকে, শ্রীলঙ্কাকে এখানে আনা সম্ভব আমি মনে করি। ঐক্যবদ্ধ থাকলে এখন ভারতীয় ক্রিকেট মানে বোর্ড এবং ভারতীয় ক্রিকেট পড়বে প্রচন্ড প্রেসারে এবং এটা তাদের ক্ষমতাকে ধীরে ধীরে প্রশ্ন উঠবে ওই জায়গাতে করবে বলে আমি মনে করি। সুতরাং সঠিক সিদ্ধান্ত, ভারতকে একটা এই মানে সঠিক জবাব দেওয়া হয়েছে। এর জন্য আমি কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে ধন্যবাদ দিই। একটু আগে আমিনুল ইসলাম বুলবুলের একটা কমেন্ট দেখলাম, যেটা বর্তমানে পত্রিকাতে এসেছে। উনি বলছেন যে আমরা আর যাবই না। সুতরাং ভারত যাবে না, পাকিস্তান যাবে না ভারতে, বাংলাদেশও যাবে না ভারতে, আস্তে আস্তে কেউ যাবে না ভারতে। একটা পর্যায়ে ওই মানে বয়াতির কথাই মানে সঠিক হবে, সেটা হচ্ছে যে ভারত ইন্ডিয়ার সাথে ক্রিকেট খেলবে এবং এটাই বিজেপি RSS এর সাথে ক্রিকেট খেলবে, এটাই হোক তাদের মানে মূলত ক্রিকেট। কেননা তারা যা নোংরামি করেছে ক্রিকেটকে নিয়ে, এটা তাদের দায়িত্ব, তাদের এটা প্রাপ্তি। লেডিস এন্ড জেন্টলম্যান, সেকেন্ড থিং আসি যে আপনার কি বলে এটাকে, ও বাই দ্য ওয়ে,
9 কোটি টাকা মুস্তাফিজ পেত, বুঝলেন আপনি? কমসে কম কয়েক শত কোটি টাকার লস এখন ভারতের, কয়েক শত কোটি টাকার। এবং যখনই বাংলাদেশ যাবে না, ইডেন গার্ডেনে ম্যাচ হবে না, মানে এরা ক্ষুব্ধ হবে, মানে দর্শকরা। কার কারণে হচ্ছে না? ভারতের কারণে হচ্ছে না। শুধু কিছু উগ্রবাদী ছাড়া সবাই মনে করেন বাংলাদেশের মানে তাদের এই প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে এবং এটা সঠিক। মনে রাখবেন, এখন বাংলাদেশ স্বাধীন, সেকেন্ডবার স্বাধীন হয়েছে মূলত দেশের মানুষ 100% স্বাধীন না, অভ্যন্তরীণ রাজনীতিবিদ বা রাজনৈতিক ব্যবস্থার কারণে। কিন্তু আমরা একটা স্বাধীনতা মোটামুটি যে আজকে যে ছাত্র সংসদ নির্বাচন আসলো, সেই নির্বাচনের রেজাল্ট এখন পর্যন্ত আমরা দেখেছি। সেটা হচ্ছে যে আমি খুব খুশি হয়েছিলাম যে একটা ব্যালেন্স আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে, যে ভিপি প্রার্থী আমরা পাচ্ছি ছাত্র দল মনোনীত প্যানেল থেকে, এবং এজিএস যারা সেটা শিবির প্যানেল থেকে আসছেন। বাট এখন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখন আমি যা শুনলাম সেটা হচ্ছে যে সবটি মানে পদেই এই মুহূর্তে শিবির জয়লাভ করতে যাচ্ছে, মোটামুটি কনফার্ম এক ধরনের। কেননা যে ভোটের ব্যবধানটা, যে জায়গাতে ব্যবধান হওয়ার কথা, সেই চারুকলা মানে ইনস্টিটিউট, সো চারুকলার যেহেতু রেজাল্ট চলে এসেছে এবং এই ওএসএম, সুতরাং এখন তারা বলছেন যে এটা আর কোনোভাবে আর কমানো যাবে না। শেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান যে শেষ খবর পাওয়া পর্যন্ত কি মানে হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনার রেজাল্ট, মানে ছাত্র সংসদের নির্বাচনে। এই নির্বাচন যদি নিরঙ্কুশভাবে আপনার ছাত্র সংসদ মানে শিবির প্যানেল যায়, ইট ইজ রিয়েলি কনসার্নিং, শুড বি কনসার্নিং ফর বিএনপি। কেননা এতে বুঝতে হবে যে তারেক রহমান সাহেব আসার পরেও দেশে মানুষের ভালোবাসা এমনভাবে বেগম খালেদা জিয়ার প্রতি দেখানোর পরেও বোঝা যাচ্ছে যে মূল জায়গা থেকে মানুষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতেছে না এখন পর্যন্ত। কেননা বেগম খালেদা জিয়ার পজিশন অন্য লেভেলে, ওইটা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে এক লেভেলে, আর বাকিতে মানুষের সিদ্ধান্ত যেটা সেটা অন্য লেভেলের। সো এটা একটা নজিরবিহীন ঘটনা হবে যদি আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল সম্পূর্ণ মানে জগন্নাথের ছাত্র দলের, আমি জগন্নাথের অনেক ছাত্র দলের নেতা যারা আছেন, খুব ভালো ভালো মানুষ আছেন, আমি তাদেরকে চিনি ব্যক্তিগতভাবে। সুতরাং এখন জগন্নাথেও যদি মানে শিবির জয়ী হয়, দ্যাটস নট গুড সাইন ফর ছাত্রদল, নট এ গুড সাইন। এটা একটা ক্যাটাস্ট্রফিক ডিসিশন হবে। কেননা আমরা ধরে নিয়েছিলাম যে তারেক রহমান সাহেব দেশে যাওয়ার পরে মানুষের মনে বা এক ধরনের যে ভাইবস তৈরি হয়েছে, সেই ভাইবসটাকে ইউটিলাইজ করে ছাত্রদল মনোনীত প্যানেল যেটা, এটার প্রতি কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্র যারা আছে, সচেতন ছাত্র, দে আর স্টিকিং টু দেয়ার আপনার পয়েন্ট ওর ডিসিশন ওর সেন্টিমেন্ট, ইট হ্যাজন্ট চেঞ্জড yet. I mean, whatsoever. Ladies and gentlemen, that's not a good sign for ছাত্রদল। ওর আমি বলি যে এইটার কি ইম্প্যাক্ট পড়বে কিনা জাতীয় ইলেকশনে। ওয়েল, এই মনে রাখবেন, এখানে এরা লেখাপড়া করা, এরা ইন্টারমিডিয়েট পাস করা, রাইট, অথবা ব্যাচেলর ডিগ্রি হোল্ডার্স। এই মানুষগুলো কিভাবে দেখে, এটা একটা বিগ একটা প্রবলেম কিন্তু, কারণ দে উইল ইম্প্যাক্ট দেয়ার ফ্যামিলিজ টু। তারা যদি এখানে এভাবে ভোট দেয়, তারা তাদের পরিবারকে তো একইভাবে ভোট দেওয়ার জন্য বলবে, হুইচ ইজ গোনা বি ভেরি আমি যদি বলি যে ডিট্রিমেন্টাল ইনকামিং ইলেকশন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা নিশ্চিত না, তবে শিবিরের ভূমিদোষ বিজয়, ওয়াও, দ্যাটস না গুড, দিস ইজ not good for ছাত্রদল, ট্রাস্ট মি, ইট ইজ অ্যালার্মিং। এভাবে যদি চলতে থাকে, আমরা জানি না মানে আগামী জাতীয় ইলেকশনে এটা কোনোভাবে আপনি বলতে পারবেন না যে এটা কোনো ইম্প্যাক্ট পড়বে না, ইট ইজ কমপ্লিটলি রং, এটা বলা যাবে না। দেয়ার উইল বি অ্যান ইম্প্যাক্ট ডেফিনেটলি। আমি মনে করি দিস ইম্প্যাক্ট উইল ক্যারি থ্রু আপ মানে টু দি ন্যাশনাল ইলেকশন, হুইচ ইজ নট গুড এট অল। বিএনপি উইল লুজ। আপনি বলছেন 4 votes ahead, 400 votes, that's over. 400 or 4,000, brother, you said 4,000, it's not possible. Maybe 400s, 4,000 হবে না, 400s হবে। আপনি তো 3টা শূন্য দিয়ে দিচ্ছেন, একটা কমান, এটা হয়ে যাবে শামীম ওসমানের মতো। ধরেন শামীম ওসমান 7 রাকাত বলতে গিয়ে 70 রাকাত বলে কি বিপদে পড়ছিল আপনি জানেন তো? আচ্ছা 400, ঠিক আছে, you corrected it, that's fine. So আচ্ছা, হুররে শিবির, শিবির জয়লাভ করেছে। তা এতে বোঝা গেল 400 ভোট যদি হয়, তাহলে মূল ডিফারেন্সটা বা যেটাকে মানে পার্থক্য করতে পারে বা আগে বা পিছনে নিতে পারে, সেটা ছিল কয়েকটা নির্দিষ্ট মানে হল বা মানে আপনার কেন্দ্র, এর মধ্যে চারুকলা বা এগুলা দেখা যাচ্ছে কি জানেন, এগুলা দেখা যাচ্ছে যে ডেফিনেটলি আপনার এই যে মানে এই পার্থক্যকারী মূল যে এরিয়াটা, সেখানের পরেও যদি 400 ভোটের ব্যবধান হয়, দ্যাট ইজ ওভার ফর শিওর। ছাত্রদলের জন্য এটা একটা বিপর্যয় বলতে হবে। একটা মানে পদে যদি তারা জিততে না পারে, দিস ইজ রিয়েলি হিউমিলিয়েটিং ফর ছাত্রদল। এটা
নতুন করে ভাবতে হবে কিভাবে কি করা যায়, এটা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। সত্য কথা বলি আমি আপনাদেরকে, আমরা ওয়েট করবো এটার জন্য। বাই দ্য ওয়ে, আমি আচ্ছা কি বলেন, আচ্ছা এখানে মূল জায়গাতে হলো যে 400 ভোট যদি হয় এটাকে আর কভার করতে পারবে না বলে আমার কাছে মনে হচ্ছে। মানে ডেফিনেটলি এটা কভার করা অলমোস্ট ইম্পসিবল হবে বা টাফ হবে। শিবির আর পেট্রিয়টস আপনি বলছেন ভাই মানুষ উপরে উপরে ছাত্রদল পরে যাইয়া গিয়া শিবিরকে ভোট দেয়, এটা হইতে পারে, এটা হইতে পারে। অনেকে ছাত্রদল দেখায় পরে ভোট দেয়, এটা একটা এটা পলিটিক্যালি এটা কিন্তু উই ডিসকাসড অ্যাবাউট দ্যাট, যে মানুষ কি চাচ্ছে এখন। মানুষ ইভেন আওয়ামী লীগের মানুষও যেটা চাচ্ছে তার কি মনে করেন, কিভাবে দেখেন তারা শান্তির জন্য সমৃদ্ধির জন্য, এটা একটা বিগ প্রবলেম হবে ভিতরে ভিতরে, এটা যতটুকু আমি জানি। তো এটা থেকে এটা উত্তরণের পথ খুঁজতে হবে ডেফিনেটলি। আচ্ছা এখন আসি যে আবারও প্রেসিডেন্ট ট্রাম্প বেজ্জতি করলেন আপনার আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, রাইট? নরেন্দ্র মোদী উনি নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন, স্যার আমি কি আপনার সাথে দেখা করতে পারি? মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন উনি, কিন্তু উনি বলেছেন যে স্যার আপনার সাথে কি আমি দেখা করতে পারি? এটা বদলতে হতে পারে, বদলভাবে বলতে পারেন এটা। এবং আবার বলছে যে আজকে আবার কনফার্ম করেছে তারা এই জিনিস, অর্থাৎ এখান থেকে ভারত থেকে কোনোভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প বা এই অ্যাডমিনিস্ট্রেশন তারা বের হচ্ছেই না। উনারা আজকে আবার কনফার্ম করেছেন, সেটা কি? সেটা হলো যে ভারতীয় এমবাসি মানে reached out to the US State Department to mediate in the war between Pakistan and India, which is called Sindoor, Operation Sindoor, right? সো যদিও তারা অস্বীকার করেছেন এটা বারবার, এবং এখান থেকে কিন্তু শুরু হয়েছে সম্পর্কের অবনতি। এখানে আরও একটা জিনিস বলি, ভারতকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভেনিজুয়েলা মানে স্ট্রাইকের পরে, যে ভারত যদি রাশিয়ান তেল কিনে তারা আরো কঠোর হতে বাধ্য। অ্যাট দ্য সেম টাইম আজকে আরও একটা অ্যালার্মিং জিনিস, সেটা হলো যে আপনার ভারতে অবস্থিত ইউএস এম্বাসি টুইট করেছে তারা ভারতীয় স্টুডেন্টদেরকে যে 2 নম্বরই করা বা মানে অর্থাৎ ফ্রড থেকে ফ্র্যাজুলেন্ট কাগজপত্র বা ডকুমেন্টেশনস দিয়ে তারা যে ভিসা করেছেন, স্টুডেন্ট ভিসার বা H1B ভিসা ইন্ডাস্ট্রিয়াল মানে স্কেলে এখানে ফ্রড হয়েছে কানাডা, যুক্তরাজ্য এবং আমেরিকার ক্ষেত্রে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে, প্রতিটা জায়গাতে এই বিষয়গুলো এখন গণহারে আসছে। এবং এটা আর কোন পর্যায়ে যাবে ভারতীয়দের এই ফ্রডটা এটা আমরা জানি না। এটা সাধারণ মেধাবী ভারতীয় স্টুডেন্ট যারা আছে এরা কিন্তু মারাত্মক বিপদে পড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই লেডিস এন্ড জেন্টলম্যান। এখানে আমি আপনাদেরকে বলি, অস্ট্রেলিয়ান সেনেটর স্ল্যামস আলবেনিয়ান গভর্নমেন্ট আবার ফেক ডিগ্রি লিঙ্ক টু ইন্ডিয়ান স্টুডেন্টস ভিসা র এক্সপোজড। এখন দেখেন এই যে আমি এখানে পড়লাম, অর্থাৎ মানে অস্ট্রেলিয়াও এখন ভারতীয় স্টুডেন্টদের ফ্রড যেটা এটা মানে এক্সপোজ হয়েছে, এটা এক্সপোজ হয়েছে আমেরিকাতে, এটা এক্সপোজড হয়েছে কানাডাতে, যুক্তরাজ্য দে আর ওয়ার্কিং অন ইট, এবং এটা যে কোনো সময় চলে আসবে। যদিও যুক্তরাজ্য হয়তো এটা এক্সপোজ করবে না, মানে এটা বের করে দিবে না, তারা তারা রিসেন্টলি একটা চুক্তি করেছে তাদের সাথে, এই জন্য বিভিন্নভাবে তারা রয়ে সয়ে দিতে পারে। কিন্তু এখানে যে ফ্রড তারা করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা একটা ভয়ঙ্কর বিপদ আনবে। এখানে আরও একটা জিনিস বলে রাখি যে ভেনিজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের আপনার এই যে টেনশনের পরে নেক্সট টেনশন আসতেছে ইরানের গভর্নমেন্ট যে কোনো সময় ফল করতে পারে। মোটামুটি নজিরবিহীন প্রটেস্ট গোয়িং অন ইন ইরান, কিন্তু মিডিয়া ওইভাবে কাভারেজ করে না, ইউএস মিডিয়া ছাড়া। মনে রাখবেন আমেরিকান মিডিয়া ছাড়া কেউ এটাকে কাভারেজ দিচ্ছে না ওই অর্থে। দেয়ার ইজ এ রিজন ওয়াই, বিকজ বাকি যে মিডিয়া আছে আমেরিকান মিডিয়া ছাড়া তারা কেউ চায় না ইরানের এই রিজিম ফল করুক, এর জন্যই তারা এটাকে কাভার করতেছে না, কাভারে দিচ্ছে না। কিন্তু বেসিক্যালি ইরানের যে বর্তমান যে মানে খোমেনি গভর্নমেন্ট যেটা আয়াতুল্লাহ খোমেনির, এটা পড়তে যাচ্ছে। এবং এটা না হলেও ইরানে কিন্তু বড় ধরনের মানে আক্রমণ বা মানে যে কোনো এক ধরনের আক্রমণ হবে, এটা ইসরায়েল থেকে আসতে পারে অথবা আপনার যুক্তরাষ্ট্র আমেরিকান গভর্নমেন্ট এটা তারা করতে পারেন, এটা মোটামুটি নিশ্চিত, মানে স্টেজ হ্যাজ বিন সেট। সুতরাং এটা এনি টাইম উই উড সি দ্যাট। নাও ভেনিজুয়েলার ব্যাপারটা মানে একটু ডিল করা হচ্ছে অন্যভাবে। এদিকে গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড উনি জোর করে হলো নিয়ে যাবেন, বিকজ ন্যাশনাল সিকিউরিটি কনসার্নের মানে পার্সপেক্টিভে গ্রিনল্যান্ড, উই নিড গ্রিনল্যান্ড, আমেরিকা নিডস গ্রিনল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ উনি বলছেন যে আপনার নেটো, গ্রিনল্যান্ড যদি থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে নেটো এটা ইউজ করতে পারবে, কিন্তু গ্রিনল্যান্ড যদি ডেনমার্কের অধীনে থাকে তাহলে তারা বলছেন যে এটা আনপ্রোটেক্টেড, এটা রাশিয়া চীন যে কোনো সময় ইনভেড করে বসতে পারে। সো দেয়ারপর এটা তাদের কাছে থাকা সবচেয়ে সেফ হচ্ছে পশ্চিমা বিশ্বের জন্য। সুতরাং গ্রিনল্যান্ড তারা বলছেন যে না দিলে তারা মিলিটারি মানে পাওয়ার এক্সারসাইজ করে, যেটা মানে হোয়াইট হাউসের মানে আপনার কি বলছেন এই যে চিফ অফ স্টাফ যিনি আপনার এই স্টিফেন মিলার উনি কিন্তু বলেছেন এটা। সুতরাং ধরে নিতে পারি আমরা দেয়ার ইজ এ স্ট্র্যাটেজি এখানে আছে। এবং
এদিক দিয়ে বলতে গেলে। সো ওয়ার্ল্ড খুবই ভলাটাইল পজিশনে যাচ্ছে এই মুহূর্তে এবং উত্তপ্ত হবে আগামীতে। কেননা এবং মানে ভেনেজুয়েলাতে আক্রমণের পরে চীন মারাত্মক কেঁপেছে তারা ওই ক্ষেত্রে। এখন তারা কি পদক্ষেপ নেয় আমরা দেখার বিষয়, এবং রাশিয়াও এই ক্ষেত্রে আছে। তো প্রশ্ন হলো যে রাশিয়া এবং চীন তাদের এলাইজ যারা আছে তাদেরকে তারা রক্ষা করতে পারে না, প্রোটেক্ট করতে পারে না কোনো সময়। সুতরাং আমি ওয়ার্ল্ডের যত ডিকটেটর আছে আমি আপনাদেরকে বলি যে আপনারা যখন রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক করবেন, মেক শিওর দ্যাট এটা আপনারা তো এই উদাহরণ দেখেছেন যে একজন ডিকটেটরও মানে তারা রক্ষা করতে পারেননি। সুতরাং তার চেয়ে বরং কম্প্রোমাইজিং পদ্ধতিতে চলাটা সবচেয়ে বেস্ট আপনার জন্য, যদি ক্ষমতা থাকতে চান এবং আপনার জনগণের জন্য। তাহলে দেশেও আক্রমণ হবে না এবং দেশের আপনিও ক্ষমতা থাকতে পারবেন, দেশ ধ্বংস হবে না। দ্যাটস সাচ এ স্মার্ট মুভ। ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন আই উড হ্যাভ ডান দ্যাট অলরেডি, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট তারা এটা করতেছে না, তারা মনে করেন আমি প্রয়োজনে মরবো না। এটা বুদ্ধিমানের কাজ নয়। ধরেন মাদুরো উনি বুঝতে পারেন নাই যে উনি এই ঘটনাটা ঘটতে পারে, কিন্তু তারা কিন্তু হুঁশিয়ার দিচ্ছেন। তারা তো মিলিটারি স্ট্রাইক করতেন অন্য লেভেলে, তারা মনে করেছেন যে যুদ্ধ যেভাবে হয় দেশ আক্রমণ এভাবে করবেন, কিন্তু তারা এভাবে না করে যে লেভেলে করেছেন সেটা হচ্ছে যে ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের নাম্বার 1 সুপিরিয়র দ্য বেস্ট মানে ফোর্স, যেটা সবসময় সিক্রেট থাকে, ডেল্টা ফোর্স তারা আক্রমণ করেছেন। এবং প্রথমে বলি যে নজিরবিহীন ঘটনা, মানে এভাবে কেউ করতে পারে, গিয়ে ধরে নিয়ে আসছেন মানে একজন প্রেসিডেন্টকে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদেরকে, বিচার আইনের শাসন কাকে বলে দেখেন। 92 ইয়ার্স ওল্ড যে জাজ, যিনি মাদুরের কেস ডিল করবেন, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল জাজ যিনি, দেখেন আপনি, উনি বলছেন মাদুরোকে ফেরত দিতে। উনি বলছেন যে এটাকে ধরে আনাটাই তো অন্যায় হয়েছে। দেখেন এখানে কিন্তু আরো ঘটনা ঘটে যাচ্ছে এখানে আমেরিকাতে। উনি তাকেই এবং চ্যালেঞ্জ করার পরে ড্রাগ কার্টেল বা ট্রাফিকিং এর যে নার্কো টেরোরিস্ট হিসাবে যে চার্জ যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট বা আমেরিকান জাস্টিস ডিপার্টমেন্ট তারা আনতে চেয়েছিলেন, দ্যাট বিন ড্রপড, অর্থাৎ এটা অলরেডি ড্রপ করা হয়ে গেছে। এখন বাকি যেটা আছে সেটা আছে। এখন এই জাজ চাচ্ছেন যে আপনি যে গভর্নমেন্টকে প্রশ্ন করতেছেন, আমেরিকান গভর্নমেন্টকে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে, যে কোন অধিকার বলে আপনারা তাকে ধরে নিয়ে আসছেন। দেখেন উনি বলেছেন এটা। এখন যেটা হচ্ছে যে উনি চাচ্ছেন যে তাকে ফেরত দেওয়া হোক, তাকে যেন আবার ফেরত পাঠানো হবে ভেনেজুয়েলাতে। তো খেলা কিন্তু জমবে। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে এই মুহূর্তে মাদুরোর ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দ্য পাওয়ারফুল জুডিশিয়ারি দে উইল ফাইট, মানে ফাইট হবে গভর্নমেন্টের সাথে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ এটাকে সন্দেহাতীতভাবে আপনাকে প্রমাণ করতে হবে কোর্টের সামনে, আর এই রায় কিন্তু তার বিপক্ষে যাবে না। এটা যদিও আমি মনে করি মাদুরো এবং তার ওয়াইফ তারা দে আর নট aware of the judicial system of the United States. I can bet on that. এরা তো লেখাপড়া করা মানুষ না, এরা জানেও না সত্য কথা বলতে গেলে যে এদেশের জুডিশিয়াল সিস্টেমটা কতটা ট্রান্সপারেন্ট। এখানে বই দেখিয়ে মানে কোনো কিছু করে বিচারককে কোনোভাবে প্রভাবিত করা যায় না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে বিষয় এখানে। সুতরাং জাজ দেখেন আপনি, উনি প্রথমেই বলেছেন যে তাকে কোন অধিকারে ধরে নেওয়া হয়েছে, একজন দেশের প্রেসিডেন্ট। এটা কি অন্য দেশের বিচারক বলতে একটা সরকারকে আপনি কল্পনা করেন। সো জুডিশিয়ারি এখানে ঠিক আছে, যদিও অনেকগুলো বিষয় আছে এখানে আসবে। যদি জেল হয় কমসে কম 30 বছর, ওনার ওয়াইফের 21 বছর পর্যন্ত। তবে এখানে বলে নাকি আপনারা লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি হয়তো এটা প্রশ্ন তুলতে পারেন, ইজ দিস রাইট ওয়ে টু পিক আপ or kidnap or whatever you can say a president of a sovereign country? Yes, you can raise this question, but you should not raise this question that whether he's a good person or not. He was a dictator, he was a bad person, definitely, undoubtedly. But there are many other international politics and mechanism আছে এখানে, যে কারণে বদ্ধ লোকের উপরে। কিন্তু আমার দুঃখটা এই জায়গাতে, ইউ আর নট স্মার্ট এনাফ। আমি আমার লাইভেও বলেছি গতকালকে, মানে 2 দিন আগে, আপনি যখন দেখেছেন বিপদ, এটাকে মিটিগেট করবেন না আপনি। আপনারা যারা এখানে আছেন আপনারা দেখেন, মানে আপনি কি মরবেন সবাইকে নিয়ে? নো। যখন দেখেন যুদ্ধে জয়ে পন্থা অবলম্বন করা ইসলামের নির্দেশ দিয়েছে। ব্যাকআপ করতে গেলে ইউ নিড টু ব্যাকআপ, স্টেপ ব্যাক, রাইট? যদি আপনি যেটা আমরা বলি না রিট্রিট, যেটাকে আমরা বলি ইংরেজিতে, ইউ নিড টু রিট্রিট ইয়োরসেলফ ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। না, এরা হচ্ছে ডিকটেটর, লেখাপড়া করা মানে লেখাপড়া সারা মানুষ তো, এরা কোনো কিছু বুঝে না। তারা মনে করে যা আমি যাবই, আমার কেউ, কারণ তারা ওই যে শেখ হাসিনা দেখেন না, আমেরিকাকে ভয় করতো না। উনি মনে করতো কি আমেরিকাকে ভয় দেখাতো, এই করে ফেলবে সেই করে ফেলবে, আমেরিকাতে যাবো না, মানে এই আমেরিকার অর্থনীতি কলাপস করবে, এই করবে, প্রতিদিন আমেরিকাকে তারা ভয় দেখাতো। একটা দেশের ক্ষমতা পাওয়ার, আপনি যখন রাষ্ট্র প্রধান হবেন, রাষ্ট্র ক্ষমতা যাবেন, ওয়ার্ল্ড অর্ডার ইউ হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন। এটা একটা অর্ডার আছে, চাইলে আপনি পারবেন না। আর বাংলাদেশের মতো দেশ আসলে খুব ফ্রাজাইল, আসলে খুব ভালনারেবল। বাই দ্য ওয়ে, এখানে সবচেয়ে গুড নিউজ হলো পাকিস্তান JF-17 বাংলাদেশে বিক্রি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং এই ডিল ক্যান বি কমপ্লিটেড উইদিন উইকস। দ্যাট ইজ এ গুড সাইন। এবং বাংলাদেশের এয়ারফোর্সের অর্থাৎ নৌবাহিনী, এয়ারফোর্স নৌবাহিনী না ভাই, নৌবাহিনী না, বিমান বাহিনী প্রধানকে খুবই সম্মান দিয়েছে তারা, এবং অত্যন্ত
মানে আন্তরিকভাবে তাদের সাথে মানে আপনার এই মিটিং হয়েছে এবং এটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখানে বলে রাখি এই ক্ষেত্রে ভারতীয় মিলিটারি পার্সোনাল অফিসার্স বা যারা আছেন, দে আর নট সিটিং ব্যাক ওর দে আর নট ইন এ লেট ব্যাক পজিশন, দে আর ওয়াচিং ভেরি ক্লোজলি হোয়াট ইজ গোয়িং অন। এখানে বলে রাখি সেকেন্ড থিং হলো, আমরা শুনলাম যে মানে চীন এবং পাকিস্তান নাকি তারা ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে, যদি পাকিস্তান বা ভারত যদি কোনো ধরনের দুর্ঘটনা বাংলাদেশের বিপক্ষে কোনো ক্ষেত্রে ঘটিয়ে থাকে, তারা নাকি এটাতে বাংলাদেশকে সহযোগিতা করতে তারা প্রস্তুত, তারা এই কথাগুলো বলেছেন। সো এটা একটা মানে গ্রেট জিনিস। তবে এখানে আমি আপনাদেরকে আজকে বলতে চাই সেটা হলো যে ভাই বন্ধুরা, পৃথিবীর রাজনীতি ভেরি ভলাটাইল, ভেরি ভলাটাইল, এন্ড ইট ক্যান বি boiling in coming months and years. It can be very boiling. এখানে প্রত্যেক দেশে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে গেলে স্মার্ট মুভ দরকার। ইউ গট টু বি ভেরি স্মার্ট। এই সরকার কয়েকটা ক্ষেত্রে স্মার্টনেসের পরিচয় দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, ধরেন বোয়িং কেনার সিদ্ধান্তটা এই সরকারের সবচেয়ে একটা স্মার্ট মুভ, সিরিয়াসলি স্মার্ট মুভ। বোয়িং কেনার সিদ্ধান্ত যারা নিয়েছেন মানে আপনার ইউনিস গভর্নমেন্ট, সিরিয়াসলি স্মার্ট মুভ। এটা আপনাকে আমি ইন ডিটেইলসে অন্য সময় বলবো ওয়াই ইট ইজ ভেরি স্মার্ট। আমি আপনাদেরকে বলি সেকেন্ড থিং হলো, মনে রাখবেন যে কোন কারণে হোক না কেন আপনাকে এখন আপনার দেশকে রক্ষা করতে হবে। আমাদের কোনো সমস্যা নেই পৃথিবীতে, আমরা বিশ্বাস করে তরতর করে আমরা উপরে উঠতে পারতাম যদি ভারত আমাদের তিন দিকে না থাকতো। এবং এরা এতটাই মানে বিপজ্জনক আমাদের জন্য যে এরা সব দিক দিয়া আমাদেরকে তারা চেপে ধরে আমাদের দেশ যেন কোনোভাবেই এগুতে না পারে। দেশ উন্নতি হওয়া বা ভারতের, এটা নাকি তাদের জন্য মানে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আপনি কল্পনা করতে পারছেন এটা কতটা বিপজ্জনক একটা আইডিওলজি এবং সেন্টিমেন্ট এবং প্রজেক্ট। বাংলাদেশ যদি স্টেবল হয়ে উন্নতি হয় তাহলে নাকি সেভেন সিস্টার মনে করবে। মূর্খ আর মূত্র খাওয়া আর গোবর খাওয়া মানুষের মাথার ব্রেনটা দেখেন। বাংলাদেশ যদি উন্নতি হয় তখন নাকি সেভেন সিস্টার্স মনে করবে আরে বাংলাদেশ স্বাধীন হয়ে কোথায় যাচ্ছে, আমরা কোথায় আছি, তাহলে আমাদেরকে স্বাধীন হতে হবে। দেখেন এটা তাদের চিন্তা চেতনা, অথচ তারা জানে না পার্শ্ববর্তী দেশ যখন উন্নত হয় তখন এই দেশের উন্নত হওয়া মানে কি মানুষের মন মানসিকতা উন্নত হওয়া, লেখাপড়ায় উন্নত হওয়া। এরা আরও তখন কোনো ধরনের উগ্রবাদ যদি থাকে, কোনো ধরনের যদি কুসংস্কার থাকে, এটার থেকে দূরীভূত হয়ে অন্য লেভেলে যাবে। কোনো ধনী মানুষ, ওয়েল অফ মানুষ সাধারণত এমন কোনো কাজ করে না যার জন্য তার জেলে যেতে হয় বা তার জীবন বিপন্ন হয়, কিন্তু তারা মনে করে কমপ্লিটলি উল্টা। এই কারণে তারা মনে করে বাংলাদেশ কোনোভাবে এগিয়ে যেতে পারবে না। এখানে সবচেয়ে বিপজ্জনক কথা মানে বক্তব্য যেটা হলো সেটা হলো যে আমাদের রাজনীতিবিদরা 90 অথবা 80% পলিটিশিয়ান ডাইরেক্টলি তারা বাংলাদেশের সবচেয়ে আমি সরি মানে আমরা খুব আমরা একটা অবাগা জাতি, আমরা খুবই অবাগা জাতি। 1971 পরে এত বেশি অথর্ব অপদার্থ দালাল শ্রেণীর রাজনীতিবিদ তৈরি হয়েছে রাজনীতিতে, পৃথিবীতে এমন কোনো দেশ আপনি পাবেন না। এরা আপনি দেখেন এরা জানে না তাদের সমস্যাটা কোন জায়গা। আজকে আপনি এখন দেখেন না কেন অযৌক্তিক কথাবার্তা নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন হচ্ছে, অযৌক্তিক বিষয় নিয়ে। কয়জন রাজনীতিবিদের মুখে সুশাসন শব্দটা, যে আমি বিএনপি ক্ষমতায় গেলে বা জামাত ক্ষমতায় গেলে এটা হওয়া উচিত যে সুশাসন প্রতিষ্ঠা করব, বাংলাদেশের মানুষের বিচার চাইতে পারবে, বিচার পাইতে পারবে। এই গ্যারান্টি যদি আপনি দেন দেশের উন্নতি হতে তো কোনো কিছু লাগে না। বিচার ব্যবস্থাই বাধ্য করবে প্রতিটা প্রতিষ্ঠানকে আপনার মানে চেক অ্যান্ড ব্যালেন্স বা অ্যাকাউন্টেবিলিটি আনতে, কিন্তু এগুলো নাই। অযৌক্তিক অপদার্থ মানে কথাবার্তা নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন হয় এবং আমি খুবই হতাশ না, তবে আমি খুব ক্ষুব্ধ। এত মানুষের জীবন মানে প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে এখন পর্যন্ত আমরা রাজনীতিবিদদের কোনো মানসিক আত্মিক পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হইল না। এটা খুবই দুঃখজনক। এবং আমি আমার লাইভে আবার বলি, মন্দের মধ্যে অনেকগুলো ভালো কাজ হয়েছে, তার মধ্যে একটা জিনিস হলো নির্বাচন আসছে প্রতি গড়ে গড়ে এটা আপনার দায়িত্ব। আপনি বিএনপিকে ভোট দেন, নট এ প্রবলেম। আপনি জামাতকে ভোট দেন, নট এ প্রবলেম। এই দুইটাই দল তো, এনসিপিকে ভোট দেন, নট এ প্রবলেম। একটা জায়গায় আপনি মিস্টেক করতে পারবেন না, সেটা হচ্ছে সবাইকে বলবেন হা ভোটটার জন্য দেয়, হা ভোট যেন জয়যুক্ত হয়। মনে রাখবেন এই হার উপর নির্ভর করে আপনার সন্তান আগামীতে বাংলাদেশে কিভাবে থাকবে। মাথায় রাখবেন প্রত্যেকটা গড়ে গড়ে আপনি যেন সচেতন এবং রাষ্ট্র ভাবনা বা রাষ্ট্র ব্যবস্থায় আপনি দেখে জড়িত করতে চান। শুধু রাষ্ট্রীয় পদে থাকলেই আপনি রাষ্ট্র ব্যবস্থাপনা জড়িত না, রাষ্ট্রীয় ব্যবস্থার বাহিরে এই যে আপনি চিন্তা করেন, আপনি যে কথা বলেন, রাষ্ট্র ব্যবস্থাপনায় কিন্তু আপনি জড়িত ইনডাইরেক্টলি, বিকজ ইউ সেন্ডিং ইউর রিপ্রেজেন্টেটিভস, রাইট? কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা করে এটা পৌঁছে দিতে হবে হাকে যেন ভোট দেয়, যাকে ইচ্ছে তাকে ভোট দেন, অথবা কেন্দ্রতে গিয়ে ভোট না দিয়ে চলে আসেন, কিন্তু হা ভোট দেওয়ার জন্য হলেও আপনাকে কেন্দ্র যেতে হবে। মনে রাখবেন হা যদি পরাজিত হয় বাংলাদেশ এই 21st সেঞ্চুরিতে 2026 সালের বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় হবে হা ভোট যদি জয়যুক্ত না হতে পারে। এটা যে কোনোভাবেই হোক হাতু হবে। ইয়াস, এটাই আমি বলছি যে হা হতেই হবে। এখানে কেউ কেউ প্রশ্ন তুলছেন দেখালাম যে হা দেওয়া যাবে না, 72-এর সংবিধান বাদ দিতে হবে। কি দুর্ভাগ্য, বাংলাদেশে তাকে
কিন্তু ভারতীয় প্রেসক্রিপশনকে নিজেকে চলতে চায়, তার সন্তানকে এই প্রেসক্রিপশনে চালাতে চায়। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর চেয়ে বড় ভয়ঙ্কর জিনিস আর কি হতে পারে একটা একটা জাতির জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি জানি না। তো আজকের মূল জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেট টিম কোন অবস্থাতে যেন কি বলছেন নাবুদ দিছে, ক্যাম্পেইন করছে বিএনপি। আমি দু একটা জায়গা দেখেছি, আমি বিএনপির ভাইদের বলবো, ডু নট ডু দ্যাট, ডোন্ট প্লে উইথ দিস কান্ট্রিজ ন্যাশনস ফিউচার প্লিজ। আপনাদেরকে যারা বলছে, বিএনপির যারা মাঠ কর্মীর কেউ বলছেন হয়তো, যে নেতা আপনাকে বলছে সে ভারতীয় দালাল, সে ভারতীয় টাকা খায়, মনে রাখবেন, ওটা তারেক রহমান বলবে না, বেগম খালেদা জিয়া জীবনে বলবে না আপনাদেরকে। সো বি কেয়ারফুল, যারা বলছেন আপনাকে এটা করতে, আপনি জাতীয় দুশ্মন এবং গণশত্রুতে পরিণত হচ্ছেন, মানে হা ভোটের বিপক্ষে মানে কথা বলে, এটা করা যাবে না। আপনি সারাদিন জামাতকে নিয়ে পড়ে থাকেন, নট এ প্রবলেম, এনসিপিকে নিয়ে পড়ে থাকেন, অথবা আপনি বিএনপিকে নিয়ে পড়ে থাকেন, নট এ প্রবলেম, কিন্তু আপনি হা ভোটের বিপক্ষে যখন বলবেন, আপনাকে কিন্তু আমি আমার দুশ্মন এবং আমার ভবিষ্যৎ জেনারেশনের দুশ্মন ভাবতে বাধ্য। ঠিক আপনিও তাই করা দরকার, কারণ এখানে কোনো স্যাক্রিফাইস হতেই পারে না। এটা আগামী বাংলাদেশ কিভাবে চলবে, আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখবেন, আপনার সন্তান কিভাবে থাকবে বাংলাদেশে, নির্ভর করে হা ভোট জয়যুক্ত হয় নাকি পরাজিত হয়, এটার উপরে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূল জায়গাতে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশের মানে ক্রিকেট কেন্দ্রিক যে জটিলতা, সেই জটিলতাতে আগুন লাগছে, কিন্তু বাংলাদেশ এখানে সবচেয়ে বড় পজিশনে আছে। মনে রাখবেন, পাকিস্তানের পরে যদি বাংলাদেশও ভারতে না যায়, এটা ভারতের সবচেয়ে বড় মানে এই মুহূর্তে মানে ক্রেডিবিলিটি ইস্যু, এবং ভারতে বড় ধরনের কোনো টুর্নামেন্ট আগামীতে হবে কিনা সেইটাও প্রশ্ন উঠতে পারে, কিন্তু মাথায় রাখবেন সেটা নাম্বার ওয়ান প্রশ্ন উঠবে। দুইটা দেশ আপনার প্রতিবেশী, এটার দ্বারা ভারতেই সবচেয়ে বেশি অপমানিত হবে, ভারতের স্ট্র্যাটেজি সারা পৃথিবীর কাছে। মনে করবেন না যেটা বাংলাদেশের কোনো কিছু এখানে হারাবার আছে, নাথিং, এনিথিং টু লুজ is coming মানে to it's for India. India will be the ultimate loser in this case, ladies and gentlemen. মাথায় রাখবেন, টাকা পয়সা তো যাচ্ছে, বিশাল বড় একটা মার্কেট ক্রিকেটের বাংলাদেশ, 18 কোটি মানুষের দেশ, 21 কোটি মানুষের দেশ, সেই দেশে ক্রিকেট গড়ে গড়ে আছে, সেই দেশে আইপিএল সম্প্রচার বন্ধ হবে, আবার দেখানো হবে না। কল্পনা করেন কি পরিমাণ লসে পড়তেছে মানে ক্রিকেট সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যবস্থা, যেটা টোটালি। আইসিসি কি মনে করেন যারা ব্রিটিশ বা অন্য দেশের আইসিসি কর্মকর্তারা আছেন, আর দে হ্যাপি? দে নট হ্যাপি, দে শুড নট বি হ্যাপি, দে নট হ্যাপি, দে আর ভেরি ভেরি অ্যাংরি। কিন্তু অনেকে কথা বলতে পারে না, কেননা ভারত এমনভাবে বাণিজ্যিকভাবে আইসিসিকে সাপোর্ট দেয় যে তারা সবকিছু নিয়ন্ত্রণ নিয়েছে। কোনো যোগ্যতা বলে এই অমিত শাহর ছেলে মানে আইসিসির চেয়ারম্যান হতে পারে না। বিশ্বাস করেন, এই প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট টিম আইসিসি থেকে বেরোয় আসা উচিত। এটা একটা উদাহরণ দিলাম না, উই শুড নট ডু দ্যাট ডেফিনেটলি। তবে আমি মনে করি যে আইসিসি অলরেডি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হয়ে গেছে, এবং এখান থেকে বেরোতে হবে ক্রিকেটকে বাঁচাতে হলে, এবং আমি শিওর এটা তারা দে আর থিঙ্কিং অ্যাবাউট ইট। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা যারা আছে এই বিষয়টা দেখবেন, যখনই বাংলাদেশ যাবে না, ঘটনা কিন্তু অন্যদিকে ঘটবে। এটা কিন্তু এখানে শেষ না, আরো অনেক দূরে যাবে। পাকিস্তান যায় না, বাংলাদেশ যায় না, আরো কিছুদিন পরে শ্রীলঙ্কা যাবে না, বুঝছেন? বলা যায় না কোনোদিন পরে আফগানিস্তান হয়তো না যেতে পারে, যদিও এদের যথেষ্ট পরিমাণ এই 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 আপনার এই যে তালেবানদের ভিতরে আপনার মুনাফিকে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই। তো এই হলো বাস্তবতা। সেকেন্ড থিং হলো যে আরো একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনার এই কি বলে এটাকে, এই আপনার ইলেকশনে যেটা আমরা একটু আগে বলেছিলাম যে আজকের যে রিজাল্টটা আসলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সেই রিজাল্টটা ডেফিনেটলি অ্যালার্মিং ফর বিএনপি অ্যান্ড ছাত্রদল। আই ডোন্ট থিঙ্ক সো মানে এটা কোনো ধরনের পজিটিভ কোনো কিছু বয়ে আনবে, কেননা এটা একটা নজিরবিহীন একটা পোস্টে এখানে ছাত্রদলের সবচেয়ে ভালো যে মানে বিশ্ববিদ্যালয়ে দখল জায়গা আছে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে যদি এমন মানে ঘটনা ঘটে, ইট ইজ অ্যালার্মিং, দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যান্ড দে হ্যাভ টু রিঅ্যাসেস দ্য পজিশন, বিকজ না হলে আগামী ন্যাশনাল ইলেকশনে ক্যাটাস্ট্রফিক মানে ঘটনা ঘটতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই ছিল আজকে আমার কাছ থেকে মূল বিষয়। আর আপনাদেরকে আবারও বলি যে আগামী ইলেকশনে হা ভোটকে জয়যুক্ত করবেন, ভালো মানুষকে ভোট দিবেন। আগামী বাংলাদেশ কেমন হবে, এই ভোট কিভাবে কাকে দিচ্ছেন, সেটার উপর নির্ভর করবে আপনার আগামীর বাংলাদেশ কেমন হবে, কিভাবে আপনি রাষ্ট্র দেখতে চান, কেমন রাষ্ট্র আপনি চান। আপনি কি সত্যিকার অর্থে আইনি শাসন বাংলাদেশ দেখতে চান, তাহলে আপনার প্রার্থী কে হবে, আপনার এমপি কাকে পাঠাচ্ছেন, সেটার উপর নির্ভর করে আপনি ছাগলদেরকে পাঠাবেন ঘাস খাবে বসে বসে, মনে রাখবেন। আর আপনি ভালো মানুষ পাঠাবেন, আপনার সেখানে আপনার জন্য আপনি ফুলের বাগান তৈরি করবেন সংসদে। এটা হচ্ছে বাস্তবতা। তবে যদিও আমার দুঃখ লাগে, আবার যেভাবে চেয়েছিলাম সেভাবে সরকার করতে পারে নাই। একজন ব্যক্তি, একজন প্রার্থী, উনি দেখিয়েছেন 31 লক্ষ টাকা বাৎসরিক আয়, উনার ব্যাংক ঋণ 450 কোটি টাকা। দেখেন, আমি নাম বলতে চাই না, আপনি আমাকে বলেন তো, এ লোক এমপি হয়ে তার লোন মারবে না আপনার লোন মারবে? আপনি বলেন। আমি প্রশ্ন রেখে গেলাম, আমার লাইব্রেরির শেষ বেলায় আমি প্রশ্নটা রেখে দিয়ে যেতে আপনাদের সামনে। 450 কোটি টাকা লোন, 31 লক্ষ টাকা নাকি বাৎসরিক আয়,
মানে একটা সীমাহীন তত্ত্ব উপাত্ত আয় এবং ব্যয়ের ভিতরে গোলমিল, এগুলো আমরা চাই না এবার, কিন্তু সরকার এটা আমাদেরকে দিতে ব্যর্থ হয়েছে বলে আমি নির্দ্বিধায় আজকে স্বীকার করে গেলাম, বলে গেলাম। একজন ব্যক্তির যদি 450 কোটি টাকা লোন হয় সংসদ সদস্য হওয়ার পরে বা মন্ত্রী হওয়ার পরে, সে আপনার লোন মারবে না তার লোন মারবে? প্রশ্নটা রেখে দিয়ে গেলাম। হ্যাভ এ ব্লাস্ট ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। কি বলছেন একজন ভাই? ইউটিউবে তো বুট দেখি না, বুট ভোট করেছে। কি বলছে? আপনার ইউটিউব চ্যানেলে একটা বুট দিন। এটা আচ্ছা, এটা আমি মাঝে মাঝে দেই, তবে আমি আপনাকে কথা দিচ্ছি এটা আমি আবার দেব। এটা আমার দেওয়া উচিত এবং রেগুলার আমি পোস্ট করার সময় পাই না, সত্যি কথা বলতে গেলে 2-1 দিন চলে যায়। আজ আমি এটা দিব যে আমরা এটা দেখতে চাই ভোটের ব্যাপারটা, মানে আগামীতে অনেকেই দিচ্ছেন। আমি আপনাদেরকে বলি, সকালে আপনি পাবেন, মানে একটু পরে পাবেন, আমি দেব যে আপনার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি 2টা পোস্ট করব। একটা হচ্ছে আগামী কাকে দেখতে চান, আর একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র সংসদের রেজাল্ট আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কি, এটা হচ্ছে একটা, এটা আমি দেব, কথা দিলাম আপনাদেরকে। এবার ব্লাস্ট নাইট, সি ইউ টুমরো। আসসালামু আলাইকুম।